আসসালামু আলাইকুম। আজ 23 সেপ্টেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলো নিয়ে যে ভয়াবহ পরিকল্পনা ভারতের, হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগে শুরু হচ্ছে বিচার। ডক্টর ইউনূস বাইডেনের বৈঠকে যা হতে পারে। এবার বিস্তারিত। দীর্ঘ 14 বছর পর বিএনপির সঙ্গে বৈঠক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার। এ বৈঠকের পর নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ পতনের পর নতুন বন্ধু খোঁজার কর্মসূচি হিসেবে ভারত বৈঠক করল বিএনপির সঙ্গে। এদিকে জানা গেছে, সাউথ ব্লক চাইছে বাংলাদেশে বিএনপি ও জামায়াতের দূরত্ব ও দ্বন্দ্ব তৈরি হোক। বিএনপি থেকে জামাতকে সম্পূর্ণরূপে আলাদা করতে পারলে বাংলাদেশে পূর্বের ন্যায় ভারতীয় আধিপত্য বহাল রাখা যাবে বলেও মনে করছেন ভারতীয় কূটনীতিকরা। সেজন্য জামায়াত সহ অন্য ইসলামী দলগুলোকে জঙ্গি হিসেবে প্রমাণ করে বিএনপির প্রতি নিরঙ্কুশ সমর্থন দিতে চায় দেশটি। পাশাপাশি এই বিভেদের সুযোগে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসনেরও একটি প্লট তৈরি করতে চায় তারা। এদিকে সীমান্তে হত্যাসহ পানি বন্টন নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রণয় ভার্মার সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যা রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা আমাদের পার্টির সমস্যাও তুলে ধরেছি, সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার। সীমান্তে হত্যা বন্ধ করা সহ পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয়েছে। তারা বলছে, বিষয়গুলো নিয়ে তারা সজাগ আছে, বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছে। তিনি বলেন, আলোচনা শেষে তাদের মূল বক্তব্য, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। বিশেষ করে এই পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার এই অভিযোগ দাখিল করা হয়। পাশাপাশি ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এ পর্যন্ত 1.5 শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। কিছু অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালেই এবার প্রথমবারের মতো শেখ হাসিনার নামে দায়ের হলো গুমের অভিযোগ। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিতদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের আগমন ঘিরে এখনকার বাঙালি কমিউনিটিতে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা রয়েছে। নিউ ইয়র্ক সফরকালে 3 দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। আর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বলছে, ইউনূস বাইডেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকবে নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ইস্যু। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া আগামী 25 সেপ্টেম্বর আয়োজক দেশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা করার সুযোগ হবে ডক্টর ইউনূসের। জাতিসংঘের অধিবেশনে আগামী 27 সেপ্টেম্বর বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ এবং আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, নিউ ইয়র্কে অবস্থানকালে বাইডেনের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী 27 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 4 মার্কিন সিনেটর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখেছেন। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনে গণতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে চিঠিতে। সিনেটররা দেশের হিন্দু সম্প্রদায় ও কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার ও কঠোরভাবে আইন প্রয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশনস কমিটির চেয়ার সেনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি যৌথভাবে এই চিঠি দেন। চিঠিতে তারা লিখেছেন, বিশ্ব প্রত্যক্ষ করেছে কিভাবে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে সম্মিলিত শক্তি প্রদর্শন করেছে। এই পরিবর্তন প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার রক্ষা এবং শাসনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। নাগরিকরা যখন একত্রিত হয়, তাদের কণ্ঠস্বর সবচেয়ে কর্তৃত্ববাদী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যে সরকার তাদের কণ্ঠস্বরকে সম্মান জানাবে, তাদের অধিকারকে সুরক্ষিত রাখবে এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখবে। বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইলিশ চলে গেল, এখনো তো যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার বাংলা থেকে সমর্থন ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটা সরকারের বিবেচনায় আছে, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সকলে দেখেছি। আমরা কতগুলো কথা খুব সহজে বলে ফেলি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবসময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পরতে পারবেন। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেলের কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন। গত 3রা সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাণ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে যখন আলোচনা তুঙ্গে, তখন দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারা ইসলামী ছাত্র শিবিরের নেতারা বিষয়টিকে সাধারণ ছাত্ররা স্বাভাবিকভাবে নিলেও প্রগতিশীল ও ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন সহজে মানতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে ৩ দশক আগে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একাট্টা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি বন্ধ করেছিল। ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৮০-র দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটি মত তৈরির চেষ্টা করেন। সে সময় বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও কিছু শিক্ষক ও ছাত্ররা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। ৮০-র দশকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হতে থাকায় বাকি ছাত্র সংগঠনগুলো তাদেরকে হুমকি হিসেবে দেখা শুরু করেন বলে জানিয়েছেন গবেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় বেশ কিছু সহিংসতা ও হত্যার ঘটনাও ঘটে। এর মধ্যে ১৯৮৯ সালে হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতা নিহত হন, যেটার জন্য ছাত্র শিবিরকে দায়ী করা হয়। ওই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই পথে হাঁটে, যদিও জাহাঙ্গীরনগরের মতো আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা তখন দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আদেশ দিয়েছিল বলে শুনি নাই। যতটুকু জানি, শিক্ষক শিক্ষার্থীরাই একসঙ্গে বসে শিবির ও ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পর এবার সেক্রেটারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টানেন। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি হিসেবে এস.এম. ফরহাদের নাম আলোচনায় এসেছে। বিষয়টি জানতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করা হয়। এস.এম. ফরহাদ শিবিরের ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি বলে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন তিনি। সূত্র জানায়, ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ২০২২-২৩ সেশনে তিনি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন। বর্তমানে এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাবি শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম। তবে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা যখন ব্যস্ত থাকি তখন অপকর্ম বা অন্যায় কাজে কখনোই জড়িত হই না, কিন্তু যখন অবসর থাকি তখন কিন্তু এই ধরনের আশঙ্কা থাকে। এই প্রশ্নটি অনেককে করা হয় যে অবসরে কি করেন। তখন কেউ বলেন গান শুনি, বই পড়ি, বেড়াতে যাই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কিন্তু দেখুন, অবসরে করা কাজটির মধ্য দিয়েই কিন্তু অপরাধ প্রবণতার ঘুণ পোকা আমাদের মাথায় চেপে বসে। সুতরাং অবসরটাকে যথার্থভাবে কাজে লাগাবার জন্যে মনকে কাজ দিতে হবে, নিজেকে কাজের মধ্যে রাখতে হবে। সেটা হতে পারে আনন্দের কাজ। আপনি বই পড়ছেন, ভালো, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু পড়ুন, তাহলে অবসরটা যেমন ভালোভাবে কাটবে, ঠিক তেমনি সুদূর প্রসারী আপনার লাভও হবে। সুতরাং আসুন আমরা আমাদের অবসরকে সুন্দর করি, অবসরকে এমন এমন বিষয় দিয়ে সাজাই যাতে ব্যস্ততার মধ্যে তা অনুঘটক হিসেবে কাজ করে।
ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে 100 জন নিহত ও আরও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 100 জন নিহত, আরও 400 জনেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন। এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিক্স সহ 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির একজন প্রতিনিধি। লেবাননের সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর 3 শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে 40 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।